let us start with this case scenario. Just read the case scenario. If you can come into the diagnosis, it is perfectly okay. Just analyze the different aspects of it. So the case scenario is 22 years old man. He was drinking at a bar with his friends. Then suddenly he developed severe upper abdominal pain. Then suddenly he developed severe upper abdominal pain with profuse vomiting. Okay, that is the case. That's why his friends brought him to the ER, emergency room. The patient deteriorated during the course of transport. When the patient arrived at emergency, his blood pressure was high, CBG was high, but most important thing is the patient became drowsy and his saturation dropped. Okay, ECG was non-remarkable and oxygen level does not increase with oxygenation alone. Okay, that is the case. When we had done the ABG is like that. Okay, and then we had done ECG was absolutely normal and X-ray showing this type of thing. So how will you analyze the scenario? Just start from the ABG. What about the ABG? Acidosis. Apart from acidosis, anything else? Oxygen, PaO2 is very less. Okay, along with saturation is less. তাহলে আমরা ABG-টায় কি দেখছি? Apart from acidosis, অ্যাসিডোসিস ছাড়া আর কি দেখছি? অ্যাসিডোসিস ছাড়া আর যেটা দেখছি, অক্সিজেন স্যাচুরেশন ইজ ভেরি লেস অ্যান্ড আর্টারিয়াল অক্সিজেন কনসেন্ট্রেশন ইজ ভেরি লেস। এই সিচুয়েশনটাকে কি বলে? রেসপিরেটরি ফেলিওর। না, রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বাড়ছে, তার জন্য অ্যাসিডোসিস হচ্ছে। দ্যাট ইজ নট দ্য কেস। আমি মানে দ্যাট ইজ আ সাইড। আর একটা সাইড কি বলছে? আর একটা সাইড বলছে আর্টারিতে অক্সিজেনের লেভেলটা খুব কম। দ্যাট ইজ কল্ড রেসপিরেটরি ফেলিওর। দ্যাট ইজ কল্ড টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। ওকে, টাইপ 1 প্লাস টাইপ 2, যাই হোক, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরটার উপর জোর দে। দ্যাট ডাজ নট ইমপ্রুভ ইভেন আফটার অক্সিজেনেশন। মানে আমরা মাস্কে অক্সিজেন দিয়ে আমরা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর ঠিক করতে পারছি না। টাইপ 1 একটা রেসপিরেটরি ফেলিওর, সেইটা আমরা অক্সিজেনেশন দিয়ে কারেক্ট করতে পারছি না। এইটা হলো একটা সাইড। আচ্ছা, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর কিসে কিসে হয়? তার তোদের এবিজি ক্লাস হয়েছে তো? হ্যাঁ, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরের কয়েকটা কজ বল। এই টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরের কয়েকটা কজ বলতে পারবি? হ্যাঁ, নিউমোনিয়া হতে পারে, একদম ঠিক কথা। আর এআরডিএস হতে পারে। আর কিছু? লাংয়ের প্যাথোলজি, অনেক কিছুতেই হতে পারে যেখানে অক্সিজেন ট্রান্সফারটা হ্যাম্পার হচ্ছে, তাই তো? তার ব্যাকগ্রাউন্ডে আমি একটা এক্সরে দেখিয়েছি, দেখবি, আবার তোরা এক্সরে দেখবি। দ্যাট ইজ লাইক ব্যাটুইং টাইপের, ঠিক আছে? মানে গোটার হাইলামে মানে হোয়াইটিসনেসটা সবচেয়ে বেশি, পেরিফেরিতে গিয়ে লাইট হয়ে যাচ্ছে। তার মানে যেটাকে আমরা বলতে পারি যে পালমোনারি ইডিমার মতো। এবার পালমোনারি ইডিমা যদি নন কার্ডিয়াক কজে হয়, মোস্ট লাইকলি দ্যাট ইজ লাইক এআরডিএস। এআরডিএস কি? দ্যাট ইজ লাইক পালমোনারি ইডিমা উইদাউট এনি কার্ডিয়াক কজ, ঠিক আছে? তাকে আমরা বলি এআরডিএস। যাতে আমার একটা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, দ্যাট মিনস হাইপক্সিয়া পারসিস্ট অ্যান্ড দ্যাট হাইপক্সিয়া ডাজ নট গেটস কারেক্টেড ইভেন আফটার গিভিং সাম অ্যামাউন্ট অফ অক্সিজেনেশন। ওকে, তার মানে একটা পেশেন্ট যে প্রচুর বমি করে আপার অ্যাবডোমিনাল পেন নিয়ে এসেছে, আলটিমেটলি তার আমি কি পেলাম? একটা টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার পেলাম, একটা এআরডিএস লাইক পিকচার পেলাম, ঠিক আছে? এইটা গেল গল্পটার একটা সাইড। গল্পটা শুরু হলো কোত্থেকে? একটা অ্যালকোহলিক পেশেন্ট যে একটা মানে অ্যালকোহলিক বিঞ্জ করছিল, করতে করতে একটা আপার অ্যাবডোমিনাল পেন শুরু হলো সিভিয়ার, আর তার সঙ্গে প্রফিউজ ভমিটিং শুরু হলো, ঠিক আছে? এইটা দিয়ে শুরু হলো ব্যাপারটা। তারপর এগোলো কোন রাস্তায়? একটা এআরডিএস ডেভেলপ করলো। তাহলে ডায়াগনোসিসটা কি হতে পারে? ডায়াগনোসিসটা কি হতে পারে? ইন এ অ্যালকোহলিক পেশেন্ট, একটা অ্যালকোহলিক বিঞ্জের পর আপার অ্যাবডোমিনাল পেন, ভমিটিং, তারপর একটা এআরডিএস ডেভেলপ করলো। কি কজ হতে পারে? অ্যাসপিরেশন হতে পারে, দ্যাট ইজ আ ভ্যালিড অপশন। আর হতে পারে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাসপিরেশন অবভিয়াসলি একটা ভ্যালিড কজ।
শুধু অ্যাসপিরেশন নয়, আরো অনেক কিছু হতে পারে। এদের ক্ষেত্রে কি হয়, সাডেনলি কোনো একটা ফরেন বডি চোখ করেও এই একই সিনারিও আনতে পারে, বাট বাইল্যাটারালি ফরেন বডি ইম্প্যাকশন হয়ে এটা হওয়া একটু ডিফিকাল্ট। ঠিক আছে, তার মানে কি, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? প্যানক্রিয়াটাইটিস ইজ নট অনলি এ জিআই প্যাথোলজি that starts with GI, after that it have some systemic ramification। ঠিক আছে, মানে আমাকে গোটাটা বুঝতে হলে জিআই দিয়ে শুরু হলো কিন্তু একটা সিস্টেমিক র্যামিফিকেশন পেলাম, দ্যাট ইজ আ স্টোরি অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। 44 years old lady, fatty 40s, female, okay, she was having recurrent abdominal pain. For that ultrasonography was done. Ultrasonography showed there are multiple calculi into gallbladder, okay. Acha, so what will be the ideal next step? What is the ideal management? In that case, ideal management is operation, but there are few steps are done before operating the patient. You will have to make sure there is no stone left in the CBD, common bile duct. If we have CBD stone, we will have to clear the CBD first, otherwise the complication will still happen. That's why whether there is any CBD stone or not, ideal next step is we do MRCP, okay, MRI study of cholangio and pancreatic system, that is MRCP for you. Next step is we do MRCP to locate whether any stone there in the CBD or not, whether the pancreatic duct is clear or not. So ideal next step is we do MRCP. When we did MRCP, the leftmost picture is a MRCP image. MRCP image showing some filling defect in the CBD lower end. That means the dye is not flowing through lower part, so there are some stones there in the lower part of CBD. So what will be the next step? We will have to clear the CBD, then we will have to proceed for the cholecystectomy. How will you clear the lower CBD? ERCP is the next best thing, the best step. What is done in ERCP? We put a endoscope here, and after getting endoscope, sometimes ampulla of Vater is cut. After that, stent is placed. Then when we reach the ampulla of Vater, we push it dry from below. Then we confirm the location of the obstruction. Then sometimes the ampulla of Vater is cut, and sometimes a stent is placed. Okay, through the stent we open Dormia basket and drag down the stones. That is the procedure of ERCP. But what happened during going for the ERCP? Suddenly his blood pressure dropped. And the patient crashed. Then the patient was resuscitated and the procedure was abandoned. For 12 to 14 hours, the patient's blood pressure was very low. So what is the case? Okay, that means just analyze again the symptoms. Urine output is very less. That means the patient is in AKI, acute kidney injury. Okay, what is the cutoff for AKI? Urine output cutoff. মানে আমার লাস্ট পার্টটা দেখবি, লাস্ট পার্টে ইউরিন আউটপুট দিয়ে আমি একেআই এস্টাবলিশ করতে পারছি। একেআইটা কেন হলো? একেআইটা হলো কারণ হচ্ছে সাডেন একটা ব্লাড প্রেসার ড্রপ করলো, ওকে, তার জন্য একেআইটা হলো। এবার ব্লাড প্রেসারটা ড্রপ কেন করলো? এই ব্লাড প্রেসার ড্রপ, একেআই প্লাস কিছু বায়োকেমিক্যাল অল্টারেশন, দ্যাট ইজ কল্ড শক। মানে আমি শকটাকে ডাউট করছি না, শক হয়েছে, কিন্তু আমাকে মানে সিস্টেমিক এভ্যালুয়েট করতে হবে। আমার প্রথমে একেআই পেলাম, একেআইটা কেন হলো? ব্লাড প্রেসার ড্রপ করার কারণে। ব্লাড প্রেসারটা কেন ড্রপ করলো? ব্লাড প্রেসারটা ড্রপ কখন করলো? যখন আমি প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে আমি স্টেনটাকে একটা ওয়্যারকে পাস করালাম, যার মাধ্যমে ডরমিয়া বাস্কেট করে আমি স্টোনটাকে রিমুভ করার চেষ্টা করলাম, ওকে। এই জিনিসটাকে বলে পোস্ট ইআরসিপি প্যানক্রিয়াটাইটিস। During the course of ERCP, when pancreatic duct is touched, sometimes inflammatory reaction is started and the patient rapidly goes into
pancreatitis. That is also a variety of acute pancreatitis. Okay, ঠিক আছে? Gallstone pancreatitis, that is a story of gallstone pancreatitis. When we tried to remove the gallstone, pancreatitis happened suddenly. Okay, so again the message of the story is pancreatitis is not a disease of pancreas alone. It starts with pancreas, then it ramifies to other systems. What are the other systems commonly involved? In the previous case scenario, lungs was the system that got the hit. Here heart got the hit and kidney got the hit. So most common three organs that are affected in pancreatitis apart from pancreas itself are heart, kidney, lung. That is the message of, that is the moral of the story. ঠিক আছে, এটা বুঝতে পেরেছিস কেস সিনারিওটা কিভাবে অ্যানালাইজ করব? আর এই ছবিটা এটা দেওয়ার উদ্দেশ্য আরেকটা, এইরকম যদি ইমেজ কখনো তোরা ছবিতে পাস, কোনটা এমআরসিপি ইমেজ কোনটা ইআরসিপির ইমেজ সেটা যাতে বুঝতে পারিস। ঠিক আছে, এই সাইডের দুটো ইআরসিপির ইমেজ আর এই ধারেরটা এমআরসিপির ইমেজ। ইআরসিপির ইমেজে তুই একটা স্টেন্ট ফেন্ট এসব সব দেখতে পাবি, একটা এন্ডোস্কোপের এন্ড সব দেখা যাবে। সো what about acute pancreatitis? Pancreatitis is a subject that is covered by surgery side and medicine side as well. Okay, they discuss some aspects and we discuss other aspects. Previously there was no endoscopic therapy and other things available, that's why surgery was the mainstay. Nowadays the scope of surgery is gradually decreasing and the scope of endoscopic therapy are progressively increasing. That is the message for this slide. So for your exam, the things I have discussed, that is to give you about a basic broad picture of pancreatitis. What is pancreatitis? Now in your exams, if a question comes from pancreatitis, the first thing they will ask you, what are the causes of acute pancreatitis? The main causes of acute pancreatitis are mechanical, like choledocholithiasis, biliary sludge, pancreatic or periampullary malignancies. These things frequently cause pancreatitis. Among toxins, alcohol, OP poisoning and scorpion bite, they frequently cause pancreatitis. The drugs causing pancreatitis is very much important. May I ask you one question from your diabetes class? What are the anti-diabetic agent that causes pancreatitis? একটা দুটো এজেন্টের নাম বলতে পারবি? আচ্ছা, আমি পরে আসবো তাতে, ছেড়ে দে না। আচ্ছা, what are the drug causes pancreatitis? The drugs causes pancreatitis are mainly anti-cancer drug, few antibiotics and few other drugs. You have to remember this name of the drugs very clearly because they frequently come in MCQ exams. Okay, metabolic causes very much important. Hypertriglyceridemia and calcium level changes, they are frequently causes pancreatitis. Among infective etiology, viral etiology is most common. Among them Coxsackie virus, mumps, hepatitis B, HIV, hepatitis B, hepatitis C. These viruses frequently cause pancreatitis. Okay, and pancreatitis can be traumatic, like I have discussed about post-ERCP pancreatitis. The pancreatitis may be triggered after abdominal injury also. Okay, this comes under post-traumatic category. So that is the most important slide for you. They will ask you about the etiology of acute pancreatitis. You won't have to go into the details of the pathogenesis. They might ask if you can recollect and write something about in this line, that is fine for you. The important thing is acute pancreatitis happens in two phases. At the initial phase, inflammation leads the story. For the first part of pancreatitis, first few days, inflammation is the main thing. Infection does not happen in acute phase of pancreatitis. Okay, first few days এ কোনো ইনফেকশন থাকে না, তখন মেনলি ইনফ্লামেশন থাকে। তখন আমাদের টার্গেট অফ থেরাপি হবে মেনলি টু কন্ট্রোল দ্য ইনফ্লামেশন।
latter phase is called anti-inflammatory phase. When inflammation is increased beyond control, then to protect our body tries to control the inflammation. At that process, infection starts. Okay. ফার্স্ট পার্টে মনে রাখবি অ্যাকিউট প্যানক্রিয়াটিসের প্রথম দিকটাতে প্রচন্ড ইনফ্লামেশন থাকে। ইনফ্লামেশন ইটসেলফ আমাদের প্যানক্রিয়াস এবং আদার সিস্টেমসকে অ্যাফেক্ট করে। এই ইনফ্লামেশনটা এত বেড়ে যায়, দ্যাট ইজ দ্য কজ অফ all mortality morbidity in initial days. To save the patient, body tries to control the inflammation. যখন বডি ইনফ্লামেশনকে কন্ট্রোল করার চেষ্টা করে, at the same process ইনফেকশন ফ্লেয়ার আপ শুরু হয়ে যায়। ঠিক আছে, এই স্লাইডটার উদ্দেশ্য হচ্ছে এটা। প্যাথোজেনেসিস অফ প্যানক্রিয়াটিস জিজ্ঞেস করতে পারে, সেই জন্য স্লাইডটা ঢুকিয়ে দিয়েছি। এই স্লাইডটা মনে রাখা আমার পক্ষেও বেশ ডিফিকাল্ট, মানে লাইন বাই লাইন মনে রাখা। মনে রাখবে এইটুকু যে initially calcium level goes up within pancreas, that starts activation of different proenzymes. Those proenzymes causes damage of the pancreatic cells. Pancreatic cells goes into cell death. When cell death happens, some cell death related molecules come out and they causes inflammatory response. Ultimately interleukins are activated, they cause inflammation of the pancreas and whole body. That is the main thing. Okay. Second part, when inflammation goes beyond control, the inflammation is not at all helping the body, it is damaging the body. Body tries to curtail down the inflammation. At that time, infection starts. Okay, that is the moral of the story. What are the clinical features of pancreatitis? কি হয় প্যানক্রিয়াটিসে? অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন, এইটুকু বললে হবে না। Acute upper abdominal pain that is radiating to the back, it is severe in nature, it somewhat it is controlled after leaning forward. ঠিক আছে, এই কথাটা বলতে হবে। acute abdominal pain হচ্ছে এক নম্বর ফিচার। সেকেন্ড পার্ট ইজ ভমিটিং। Pancreatitis itself has two symptoms, pain and vomiting. Okay, rest of the symptoms that is caused by different complications. আর যা যা সিমটম পাই সেগুলো সব কমপ্লিকেশনের সিমটম। প্যানক্রিয়াটিস সিমটম এই দুটোই। তাহলে আমাদের জানতে হবে কমপ্লিকেশন কি কি হয়। এটা কোন বইয়ের টেবিলে, কোনো আইডিয়া? ডেভিডসন, হ্যাঁ, মানে ওইটুকুই ঠিক আছে। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ প্যানক্রিয়াটাইটিস? প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন আমরা এখন ডিসকাস করব। আমাদের তিনটে ফেজে ডিসকাস করতে হবে। ফার্স্ট ইজ complication which is restricted within pancreas, complications those are restricted into the GI system, and third is complications that is encompasses the whole body. ঠিক আছে, what are the pancreatic complications of pancreatitis? মনে রাখবি প্যানক্রিয়াটিস শুরু হয় কিভাবে। our normal pancreas has a beautiful feathery margin. Okay, our pancreas has a beautiful feather-like margin. When acute pancreatitis starts, first thing that happens, fluid accumulation happens around pancreas. Fluid accumulation can happen within pancreas. Fluid accumulation can happen just outside pancreas, intrapancreatic or extrapancreatic fluid accumulation. Then pancreas becomes edematous. When it becomes edematous, it loses its beautiful feather-like margin. It becomes uniform, smooth, a balloon-like thing. Okay, uniform, smooth, edematous একটা জিনিসে কনভার্ট হয়ে যায় যখন ফ্লুইড কালেকশন শুরু হয়। Sometimes the flow through the pancreatic duct is blocked due to different etiologies, inflammation, stones, etc. Some amount of within pancreas, some abscess formation can happen. Outside pancreas, some abscess formation happens. So, what are the complications? এই জিনিসটা দিয়ে শুরু হয়। তারপর কি হয়, কিছু কিছু ক্ষেত্রে যেগুলো লেস সিভিয়ার ভ্যারাইটি, সেইগুলোতে যে ফ্লুইড কালেকশনটা হয়, দ্যাট ইজ স্টেরাইল ফ্লুইড কালেকশন, দ্যাট বিকামস এনক্যাপসুলেটেড। ঠিক আছে, আর কিছু কিছু ক্ষেত্রে যেখানে খারাপ অ্যাবসেস তৈরি হয়, তারা কি করে, অ্যাবসেস মানে সেখানে নিউট্রোফিল প্রচুর,
তারা প্যানক্রিয়াসটাকে আস্তে আস্তে ডিস্ট্রয় করে, প্যানক্রিয়াসটাকে নেক্রোসিস করে, দিয়ে গোটা নেক্রোটিক মেটেরিয়ালটাকে জমা হয়। তো বডি নিজেকে সার্ভাইভ করানোর জন্য ওই নেক্রোটিক মেটেরিয়ালটাকে একটা ওয়াল দিয়ে ঢেকে দেয়, তাকে বলে ওয়ার্ল্ড অফ নেক্রোসিস। ঠিক আছে, তাহলে প্যানক্রিয়াটাইটিসে প্যানক্রিয়াটিক কালেকশন এই কমপ্লিকেশন কি কি আছে? এক নম্বর হচ্ছে নেক্রোসিস, সেকেন্ড ইজ অ্যাবসেস ফর্মেশন, সিউডোসিস্ট মানে কি বললাম, when sterile fluid collection is encapsulated, that is called pancreatic pseudocyst। আর কি হয়, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস হতে পারে, প্লুরাল এফিউশন হতে পারে, মোস্ট কমনলি লেফট সাইডেড প্লুরাল এফিউশন। ঠিক আছে, these are the main pancreatic complications. What are the GI complications? প্যানক্রিয়াসের উপরে কোন কোন স্ট্রাকচার আসে? প্যানক্রিয়াসের উপরে ওভারলাই করে আমাদের স্টোমাক, প্যানক্রিয়াসের উপর দিয়ে যায় আমাদের লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, ইনফ্লেমড প্যানক্রিয়াস যেই অর্গানের গায়েতেই চেপকায় সেই অর্গানকে কাজ করতে দেয় না ঠিক করে। যদি আমার ইন্টেস্টাইনের গায়ে ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স চিপকে যায়, এই লার্জ গাটের গায়ে ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স চিপকে যায়, তখন কি হয়, প্যারালাইটিক ইলিয়াস হয়ে যায়, ইন্টেস্টিনাল মোটিলিটিটা লস হয়ে যায়, প্যারালাইটিক ইলিয়াস। যখন স্টোমাকের গায়ে চিপকে যায় তখন স্টোমাককে ইরোড করে, স্টোমাকের ইনফ্লামেশন করে, তখন কি করে, ওখান থেকে ব্লিডিং করতে পারে, আপার জিআই ব্লিডিং করতে পারে। ঠিক আছে, তাহলে ইন্টেস্টিনাল কমপ্লিকেশন কি কি দেখ, আপার জিআই ব্লিডিং, ইরোশন অফ দ্য কোলন, ডিওডেনাল অবস্ট্রাকশন আর অবস্ট্রাকটিভ জন্ডিস। If the pancreatitis happens specially at the head of pancreas, then the head of pancreas gets edematous, then it compresses the flow of the bile and flow of the pancreatic duct, then that causes obstructive jaundice. So obstructive jaundice is again another GI complication of pancreatitis. Pancreatic complication are intestinal complication বোঝাতে পারলাম? Okay, then comes systemic complications. সিস্টেমিক কমপ্লিকেশন কি কি হয়? সবার আগে when the inflammation gets spread throughout the body, that is called systemic inflammatory response syndrome, SIDS. SIDS is a major complication. Hypoxia, that I has already discussed. AKI, acute kidney injury, that is a part of SIDS, that's why they had not mentioned it separately. Hyperglycemia, যেটা কেস সিনারিওতে ছিল দেখেছিস, হাইপারগ্লাইসেমিয়া হয়। আর কি হয়, হাইপোক্যালসিমিয়া। কেন না, গোটা গল্পটা শুরু হয় প্যানক্রিয়াটিক সেলসের মধ্যে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়া থেকে। ক্যালসিয়ামটা আসবে কোত্থেকে? ব্লাড থেকেই তো আসবে। তার মানে যত ইনফ্লামেশন হবে বডির মধ্যে ক্যালসিয়ামের রিজার্ভ, ক্যালসিয়াম লেভেল তত ফল করবে, কারণ বডির মানে ভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে ক্যালসিয়াম প্যানক্রিয়াসের মধ্যে ঢুকবে। ওকে, সো দিজ আর দ্য সিস্টেমিক কমপ্লিকেশনস। আর অ্যালবুমিন কম হবে, because that is a negative phase reactant. When inflammation starts, few markers decrease. Albumin is one of them. ঠিক আছে, মানে এইটা আরেকটা কোশ্চেনের পার্ট, মানে কোশ্চেন এরকম হবে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কজ, কিছু সিমটম, কমপ্লিকেশনস, মানে এই কোশ্চেনগুলো আসবেই। আর এমনও হতে পারে, মানে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের ব্যাচে এমবিবিএস এর সময় মেডিসিন সার্জারি দুটো পেপারেই হচ্ছে প্যানক্রিয়াটাইটিস এসেছিল, মানে এটা এতটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, all acute pancreatitis are not the same. They can take two type of course. Like our Crohn's disease can have two varieties. One is called fistulating variety, one is variety, obstructing variety. ক্রনস ডিজিজে দু রকম ভ্যারাইটি বলেছিলাম, এক ধরনের ক্রনস ডিজিজে ফিস্চুলা ফর্মেশন হয় খুব তাড়াতাড়ি, আরেক ধরনের স্ট্রিকচার ফর্মেশন হয় খুব তাড়াতাড়ি। দু রকম ভ্যারাইটি, স্ট্রিকচার ভ্যারাইটি, ফিস্চুলা ভ্যারাইটি। প্যানক্রিয়াটিসের দু রকম ভ্যারাইটি। ইন ওয়ান ভ্যারাইটি দ্য কালেকশন রিমেন স্টেরাইল। ওকে, আরেক ধরনের ভ্যারাইটি যেটা নেক্রোটাইজিং ভ্যারাইটি, সেখানে ছোট ছোট অ্যাবসেস ফর্মেশন হয়। আফটার দ্যাট দ্য প্যানক্রিয়াস ইজ নেক্রোসড and debris is collected into world of necrosis. That is one type of story. এক ধরনের প্যানক্রিয়াটিসে প্রথমে ইডিমা হয়, ইডিমা ফ্লুইডটা একটা এনক্যাপসুলেটেড হয়ে যায়, সেটা সিউডোসিস্ট ফর্ম করে এক ধরনের প্যানক্রিয়াটিসে। আরেক ধরনের প্যানক্রিয়াটিস যেটা নেক্রোটাইজিং ভ্যারাইটি, সেই ভ্যারাইটিতে খুব অ্যাগ্রেসিভলি প্যানক্রিয়াসের ড্যামেজ হয়, প্যানক্রিয়াসের নেক্রোসিস হয়, নেক্রোটিক মেটেরিয়ালগুলো ইনফেক্টেড হয়ে যায়,
বডি নিজেকে বাঁচাবার জন্য ওই ডেড নেক্রোটিক মেটেরিয়ালটাকে একটা ওয়ালের মধ্যে ভরে দেয়, ওটাকে বলে ওয়ার্ল্ড অফ নেক্রোসিস। ঠিক আছে, মানে দুরকম দিকে গল্পটা যেতে পারে, কোন দিকে যাচ্ছে তার উপর আমার ম্যানেজমেন্টটা মানে ডিফার করবে পরের দিকে গিয়ে। আচ্ছা, একটা কথা বাদ চলে গেল, if they ask you about clinical features of pancreatitis, clinical feature, তাহলে আমি পেন আর ভমিটিং বলেই শেষ করব না, তারপর এই কমপ্লিকেশন গুলোর যা যা সিমটম হতে পারে সেইগুলো আমি মনে করে করে বলবো। কমপ্লিকেশনের সিমটম মানে আমার একটা ওয়ার্ল্ড অফ নেক্রোসিস আছে, সেটা ইনফেক্টেড হয়েছে, সেখান থেকে জ্বর আসবে, আমার অ্যাবডোমিনাল একটা বড় কালেকশন আছে, তাহলে কি হবে, আমার অ্যাবডোমেনের মধ্যে একটা পেন হবে, অ্যাবডোমেনের মধ্যে একটা মানে অন্যান্য সমস্ত অর্গানকে পুশ করবে, তার জন্য একটা ইল ডিফাইন্ড একটা পেন আর একটা ইল ডিফাইন্ড জিনিস আমরা পাবো। আচ্ছা, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের জন্য আমরা কিছু ফিচার পাবো। ঠিক আছে, এই যতগুলো কমপ্লিকেশন বলা আছে, যতটা মনে রাখতে পারবি এই কমপ্লিকেশনের ফিচারগুলো ওখানে ঢুকিয়ে ঢুকিয়ে দিবি ক্লিনিক্যাল ফিচারের মধ্যে। ঠিক আছে, প্যানক্রিয়াটিসের নিজের জন্য দুটো, কমপ্লিকেশনের জন্য কয়েকটা পয়েন্ট ঢুকিয়ে দিবি পরপর। হ্যাঁ, এগিয়ে যাও এগিয়ে যাও। আচ্ছা দেখ, আমি সব কটা টেবিলকে তোদের এইভাবে দিইনি যে সব চার্ট আউট করে দেওয়া আছে, পারপাসটা কি যাতে বুঝতে পারিস সেভাবে দেওয়া। Whatever investigation we do in a case of pancreatitis, the purpose can be of 2-3 types. First purpose, to confirm whether pancreatitis is present or not. প্রথমে তো প্যানক্রিয়াটিস কে খুঁজতে হবে, তার জন্য কিছু আমি টেস্ট করি। সেকেন্ড, কিছু টেস্ট করার ইম্পর্টেন্স হচ্ছে টু ফাইন্ড আউট দ্য ইটিওলজি, আর কিছু কিছু টেস্ট করার ইম্পর্টেন্স হচ্ছে টু ফাইন্ড আউট দ্য কমপ্লিকেশন। ঠিক আছে, সমস্ত টেস্ট করার কিছু পারপাস থাকবে, আমি ফালতু এটা ওটা লিখবো এরকম নয়। কিছু টেস্ট হবে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, কিছু টেস্ট হবে টু কনফার্ম দ্য ইটিওলজি, অ্যান্ড কিছু টেস্ট হবে টু ফাইন্ড আউট দ্য কমপ্লিকেশনস, দ্যাট উইল বি হেল্পফুল টু ম্যানেজ দ্য কেস। ঠিক আছে, সেরকম ডায়াগনোসিস কনফার্ম করব কি করে, একটা প্যানক্রিয়াটিস কনফার্ম কিভাবে করব? অ্যামাইলেজ লাইপেজ ইজ আ বেসিক স্ক্রিনিং টেস্ট, মানে আমি যাকে সাসপেক্ট করছি এর প্যানক্রিয়াটিস হতে পারে, তার ক্ষেত্রে আমি লাইপেজ লেভেল হাই পেলাম, মানে প্রবাবিলিটি অফ প্যানক্রিয়াটিস ইজ হাই। কনফার্ম করে না কিন্তু, কনফার্ম প্যানক্রিয়াটিস ইজ বেসিক্যালি এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ইট ইজ আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সেইটা আমার ক্লিনিক্যাল সাসপিসিয়ানটা যদি স্ট্রং হয় তবেই আমি টেস্ট করব। আমি লাইপেজ পেলাম হাই, সো দ্যাট মাইট বি এ কেস অফ প্যানক্রিয়াটিস। তারপর আমরা কি করব, আমরা আরো ইমেজিং এর মাধ্যমে কনফার্ম করব। প্যানক্রিয়াসের ইনফ্লামেশনকে ডকুমেন্ট করতে হবে, তো আল্ট্রাসোনোগ্রাফি করে হোক বা ইমেজিং এর মাধ্যমে আমি ডায়াগনোসিসটাকে কনফার্ম করব যে প্যানক্রিয়াটিস ইজ দেয়ার। আর সঙ্গে সঙ্গে আর কি কি করব, যদি আমার গলস্টোন প্যানক্রিয়াটিস হয় বা প্যানক্রিয়াটিস অবস্ট্রাকটিভ দিকে যায়, জন্ডিসের দিকে যায়, অ্যালকালাইন ফসফেটেজ লেভেল হাই পাবো, বিলিরুবিন লেভেল মাইট বি হাই। ওকে, এইগুলো হলো। তারপরে কমপ্লিকেশন আর কমপ্লিকেশনের ম্যানেজমেন্টের জন্য যে গল্পগুলো বলেছি সেইগুলোই চার্ট আউট করে লেখা আছে, তোরা পড়বি বুঝতে পারবি, ডিফিকাল্ট কিছু হবে না এটা। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পড়ে নিবি, অ্যাকিউট অ্যাবডোমিনাল ডিডি। ভাইভাতে হামেশাই জিজ্ঞেস করে হোয়াট, টেল মি ফিউ কজেস অফ, ফিউ মেডিকেল কজেস অফ অ্যাকিউট পেন অ্যাবডোমেন। অ্যাকিউট পেন অ্যাবডোমেনের মেডিকেল কজ কিছু বলতে পারবি? অ্যাকিউট পেন অ্যাবডোমেনের মেডিকেল কজ মানে আমি সার্জিক্যাল কজ মানে অ্যাপেন্ডিসাইটিস, কোলেলিথিয়াসিস, কিডনি স্টোন এইসব বলছি না, মেডিকেল কজ। হ্যাঁ আলসার, হ্যাঁ বল। পেপটিক আলসার ডিজিজ বা তার যে স্পেকট্রামটা হলো, আর হ্যাঁ একই স্পেকট্রামের মধ্যে হলো, প্যানক্রিয়াটাইটিস হলো একটা, আর আর ভলভুলার সার্জিক্যাল দিকে ছেড়ে দিচ্ছি, মানে আমি হ্যাঁ বল। হেপাটাইটিস কিছু কিছু ক্ষেত্রে, ইন সিলেক্টিভ কেসেস, নট অন অল কেসেস। আচ্ছা, আর অবস্ট্রাকশন, আর অবস্ট্রাকশন সার্জিক্যাল কজে ফেলছি, আর এএমআই সবচেয়ে ইম্পর্টেন্ট মেডিকেল কজ অফ পেন অ্যাবডোমেন।
AMI. AMI frequently presents with abdominal symptoms. আর একটা রুরাল ইন্ডিয়াতে আমাদের বোলপুরের মতো জায়গায় খুব কমন একটা অ্যাবডোমিনাল পেনের কজ, মেডিকেল কজ, কোনো বাইট। স্করপিয়নে কিছুটা, স্করপিয়নে খুব বেশি অ্যাবডোমিনাল পেন অতটা হয় না। স্পেশালি হচ্ছে ক্রেট বাইট, কমন ক্রেটের বাইট, কমন ক্রেট, ঠিক আছে। কমন ক্রেট বাইটে কি হয়, ইন্টেস্টিনাল মিউকোসাটা ইরোড হয়ে বেরিয়ে যায়, ওর জন্য ওখানে পেন হয়, ইন্টেস্টিনাল হয়। আর অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া AIP তে হয়, ঠিক আছে। এইগুলো মোস্ট কমন অ্যাবডোমিনাল মেডিকেল কজেস অফ পেন অ্যাবডোমেন, ঠিক আছে। তার মধ্যে প্যানক্রিয়াটিস একটা। আর এই ডিডিটা তো জিজ্ঞেস পরীক্ষায় লাগবে না, একবার পড়ে নিস। আচ্ছা শোন, যতগুলো স্কোর আছে স্কোরের সবকটার নাম জানতে হবে, আর স্কোরটার পারপাসটা কি জানতে হবে, কারণ স্কোর MCQ-তে খুব ফেভারিট টপিকস। প্র্যাকটিক্যালি মনে রাখা সম্ভব নয়, পরীক্ষায় কেউ লিখতে বলবে না, আমাকে বললে আমিও একটা পারবো না। শুধু নাম কটা মনে রাখতে হবে। কি কি স্কোর আছে, কিছু কিছু স্কোর আছে প্যানক্রিয়াটিসের দ্যাট আর ইউজ টু প্রেডিক্ট মর্টালিটি, ঠিক আছে। যখন পেশেন্ট ভর্তি হচ্ছে আমাকে তো বলতে হবে পেশেন্টের সার্ভাইভালের চান্স কতটা, তার জন্য কিছু মর্টালিটি প্রেডিক্টর আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট কি কি, র্যানসান্স ক্রাইটেরিয়া, অ্যাপাচে 2 স্কোর, আর কি আছে বাইস্যাপ স্কোর। বাইস্যাপ স্কোরটা তোদের MCQ-তে কিন্তু কোন পয়েন্টটা আছে কোন পয়েন্টটা নেই করে জিজ্ঞেস করতে পারে। বাইস্যাপ স্কোরটা পারলে মনে রাখিস, খুব শক্ত। SIRS এর স্কোর, SIRS এর স্কোর এটাও মর্টালিটি প্রেডিক্টর, ঠিক আছে। SIRS এ কি কি প্যারামিটার আছে দেখে নে, কারণ এটা মনে রাখলে তোরা বহু জায়গায় পাঞ্চ করতে পারবি কয়েকটা পয়েন্ট, যেমন টেম্পারেচার, হার্ট রেট, রেসপিরেটরি রেট, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন এন্ড TC। SIRS এর ক্রাইটেরিয়ার মধ্যে এই কটাই আছে। এইটা মনে রাখলে তোরা বিভিন্ন জায়গায় SIRS এবং তার পয়েন্টগুলো পাঞ্চ করতে পারবি, তাই দিয়ে দেওয়া। ঠিক আছে, পরেরটা। আর কিছু স্কোর আছে যেটা অর্গান ফেলিওরকে ডিটেক্ট করার জন্য ইউজ করা হয়। তার মধ্যে সবচেয়ে কমনলি ইউজ হয় মার্সেলস ক্রাইটেরিয়া। শুধু নামটা মনে রাখবি আর পারপাসটা মনে রাখবি, ভেতরে কি লেখা আছে পড়ার কোনো দরকার নেই। পরেরটা যাও। আচ্ছা, অর্গান ফেলিওরের আর কি স্কোর আছে, কিউসোফা স্কোর। কিউসোফা স্কোর আর আছে কি আমার অ্যাটলান্টা ক্লাসিফিকেশন। ওকে, এই জিনিসগুলো অর্গান ফেলিওরের জন্য আছে। এই সব কটা কোয়েশ্চেনে আসে, বারবার আসে, পারপাস দিয়ে দিয়ে জিজ্ঞেস করবে কোনটা অর্গান ফেলিওরের স্কোর কোনটা নয়। তার মধ্যে হয়তো প্রথমের মর্টালিটি প্রেডিক্টরে দু একটা স্কোর ঢুকিয়ে দিল, তোকে ওটার মধ্যে মানে পিক অ্যান্ড চুজ করতে হবে। আর এই স্কোরটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন, দ্যাট ইজ কল্ড বালথাজার স্কোর, ঠিক আছে। এইটারও নাম মনে রাখিস তাহলেই হবে। দুটো জিনিস অ্যাসেস করা হয়, একটা প্যানক্রিয়াটিক যে রেডিওলজিক্যাল চেঞ্জেস অ্যাসেস করা হয়, দ্যাট ইজ অরিজিনাল বালথাজার স্কোর। আর একটা স্কোর আছে তাতে নেক্রোসিসের অ্যামাউন্টকে স্কোর করা হয়, যে দুটোকে ক্লাব করে এই রেডিওলজিক্যাল স্কোরটা করা হয়। সব কটা স্কোরের নাম মনে রাখতে হবে তোর। আর পারপাস, ভেতরে কি লেখা আছে কিচ্ছু জানার দরকার নেই, শুধু নাম কটা লিখতে পারলে বা মনে রাখতে পারলেই কাফি। মানে নিটে থেকে প্রচুরবার কোশ্চেনটা আসে এখান থেকে। আচ্ছা, নাও লেট আস কাম ইনটু দ্য ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট প্যানক্রিয়াটিস। তোদের পরে ক্লাস আছে? নেই তো, ঠিক আছে। অ্যাকিউট প্যানক্রিয়াটিসের ফার্স্ট পার্ট ইজ ডমিনেটেড বাই ইনফ্লামেশন, and second part of the story, latter part is dominated by inflammation control and infection. ওকে, এই জিনিসটা প্রথমে মনে রাখবি। ফার্স্ট পার্টে কি করব, ফার্স্ট থিং ইজ ফ্লুইড থেরাপি। among fluid therapy what type of fluid is used, crystalloids are used. crystalloids এর মধ্যে কোনটা প্রেফার্ড, রিঙ্গার্স ল্যাকটেট ইজ প্রেফার্ড, ঠিক আছে। কত দূর অবধি আমি ফ্লুইড দেবো, যতক্ষণ অবধি ব্লাড প্রেসার, হার্ট রেট এই জিনিসগুলো স্টেবিলাইজ না হয় আর ইউরিন আউটপুট এস্টাবলিশ না হয় প্রপারলি, ততক্ষণ অবধি আমাকে ভালো অ্যামাউন্টে ফ্লুইড দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ অ্যানালজেসিক। if the patient is in pain, you have to reduce the pain. What type of agents preferred in treatment of pancreatitis? Most commonly opioid analgesics are preferred, opioids are preferred, ঠিক আছে।
এইটুকু বললেই হবে। আচ্ছা, তারপর থার্ড পার্ট ইজ নিউট্রিশন। নিউট্রিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন কেস অফ প্যানক্রিয়াটিস ম্যানেজমেন্ট। In the first phase of treatment, when the patient is in severe pain, the patient is vomiting profusely, in that case you cannot give feed to the patient. In that phase you have to give bowel rest. That means আমার বাওয়েলকে পুরো রেস্ট দিতে হবে। যখন পেশেন্টটা বমি করছে আর হচ্ছে ব্যথা হচ্ছে, আগে এই বাওয়েল রেস্টটা অনেক দিন এক্সটেন্ড করা হতো, মানে প্রলংড বাওয়েল রেস্ট দেওয়া হতো। Nowadays prolonged bowel rest is not given. As soon as the patient pain decreases and the vomiting stops, we start small amount of enteric feed, মানে কিছু না কিছু পেটে দেব। দেখা গেছে যে আর্লি ফিড ইনিশিয়েশনে প্যানক্রিয়াটিসে আউটকাম বেটার হয়। হোয়াট ইজ দ্য রোল অফ টিপিএন, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন? ফিউ কেসেস যেখানে আমার প্যানক্রিয়াসের পাশে হিউজ কালেকশন হয়েছে, অ্যাবডোমেনের মধ্যে প্রচন্ড টেনশন বিল্ড আপ হয়েছে, সেই কেসগুলোতে আমাকে প্রলংড বাওয়েল রেস্ট দিতে হবে, সার্জিক্যালি ম্যানেজ করতে হবে, এবং এই সময়ে পেশেন্টের প্রপার নিউট্রিশন মানে এনশিওর করতে হবে। বাই হুইচ মিনস বাই টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। টিপিএন ইজ গিভেন অনলি ইন কেস অফ অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম। ওকে, এইটা হলো মরাল অফ দ্য স্টোরি। অ্যান্টিবায়োটিক্স used only in case of necrotic variety and infective variety. It is not very useful in acute case, okay, because inflammation is the key player there. Probiotics are contraindicated. Probiotics দেওয়া যাবে না। Probiotics দিলে দেখা গেছে প্যানক্রিয়াটিস আউটকাম খারাপ হয়। ঠিক আছে? আচ্ছা, early ERCP. Pancreatitis can be caused by post ERCP, can be post ERCP, but pancreatitis ERCP is very important. কেন? প্যানক্রিয়াস যেটা বললাম, অ্যাম্পুলা অফ ভাটারের ওখানে যদি একটু কেটে দেওয়া হয় তাহলে ফ্লোটা ইমপ্রুভ করে, প্যানক্রিয়াটিক জুসের ফ্লোটা ইমপ্রুভ করে। অনেক ক্ষেত্রে ওখানে একটা স্টেন্ট দিয়ে দেওয়া হয়, প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে প্লাস্টিক স্টেন্ট দিয়ে দেওয়া হয়, তাতেও ফ্লোটা ইমপ্রুভ করে। আর ফ্লোটা ইমপ্রুভ করলে কি হবে, প্যানক্রিয়াটিক জুসটা ওখানে স্টে করবে না, প্যানক্রিয়াসকে ও অটো ডাইজেস্ট করবে না। ঠিক আছে? সেই জন্য আর্লি ইআরসিপি হ্যাজ সাম রোল ইন সিলেক্টেড কেসেস। আর ম্যানেজমেন্ট অফ সিস্টেমিক কমপ্লিকেশনস লাইক শক, লাইক একেআই, লাইক এআরডিএস, এর কমপ্লিকেশনগুলো ম্যানেজ করতে হবে। আর অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম হলে কি হবে, মানে প্রচন্ড টেনশন বেড়ে গেছে অ্যাবডোমেনের মধ্যে, তখন ন্যাসোগ্যাস্ট্রিক টিউব দিয়ে ডিকম্প্রেস করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ফ্ল্যাটাস টিউবও দিতে হয়, যেখানে মানে লোয়ার গাটের মোশন খুব কমে গেছে। আচ্ছা, আর সেই ক্ষেত্রে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দিতে হয়। আচ্ছা, এই গল্পটা বুঝতে পেরেছিস তো? দুটো সেপারেট এন্টিটি, একটা ভ্যারাইটি যেখানে ইডিমাটাই প্রিডমিনেন্ট, ইডিমা ফ্লুইডটা আস্তে আস্তে ক্যাপসুলের মধ্যে ঢাকা পড়ে যায়, দিয়ে সেটা সিউডোসিস্ট ফর্ম করে। আর একটা সাইডে ছোট ছোট অ্যাবসেস তৈরি হয়, প্যানক্রিয়াসটাকে খেয়ে খেয়ে ফেলে, প্যানক্রিয়াসের নেক্রোসিস হয়, তারপর নেক্রোটিক ডেব্রিটা ইনফেক্টেড হয়ে যায়, বডি নিজেকে বাঁচাবার জন্য ওয়ার্ল্ড অফ নেক্রোসিস তৈরি করে। দুটো দুরকম স্টোরি, আর দু রকমের ক্ষেত্রে ম্যানেজমেন্ট একটু ডিফারেন্স হয়। লেট ফেজের ম্যানেজমেন্ট মানে কি? লেট ফেজের ম্যানেজমেন্ট মানে এই জিনিসগুলোর ম্যানেজমেন্ট, সিউডোসিস্টকে কিভাবে ম্যানেজ করব, ওয়ার্ল্ড অফ নেক্রোসিসকে কিভাবে ম্যানেজ করব। আচ্ছা, আগে previously there was no endoscopic options available. In those days we have to do pancreatectomy or necrosectomy. যেই পার্টটা নেক্রোস হয়েছে সেই নেক্রোসিসটাকে কেটে ফেলাই ছিল একমাত্র অপশন। এখন বহু রকম এন্ডোস্কোপিক মোডালিটি এসে গেছে। এন্ডোস্কোপিক মোডালিটি গুলো কি করে, মনে কর আমার প্যানক্রিয়াসের উপরে তো স্টোমাক থাকে, প্যানক্রিয়াসের পাশে একটা বড় কালেকশন হয়ে আছে, আমি বডিটাকে না কেটে এন্ডোস্কোপ দিয়ে ঢুকে আমার স্টোমাকের যে পস্টেরিয়র ওয়াল সেইখানে একটা বারো করে আমি ডিরেক্টলি ওই সিস্ট বা অ্যাবসেসটাকে লোকেট করতে পারি, ড্রেন করতে পারি। ওকে, দ্যাট ইজ দ্য এন্ডোস্কোপিক অ্যাপ্রোচ। ওয়ার্ল্ড অফ নেক্রোসিস বা এগুলোর ক্ষেত্রে এন্ডোস্কোপিক ড্রেনেজ অফ দ্য ওয়ার্ল্ড অফ নেক্রোসিস অর সিউডোসিস্ট, দ্যাট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ নাওএডেজ। ঠিক আছে?
আর ওয়ার্ল্ড অফ নেক্রোসিসের ক্ষেত্রে দেয়ার ইজ এ রোল অফ অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, আর সার্জিক্যাল অ্যাপ্রোচগুলোর মধ্যে কি আছে? ওপেন নেক্রোসেক্টমি, দ্যাট ওয়াজ দ্য এজ ওল্ড প্রসিডিওর। অ্যাপার্ট ফ্রম দ্যাট few other procedures are there, that is called percutaneous drainage, endoscopic drainage, followed by endoscopic necrosectomy. These type of methods are gradually becoming very much popular nowadays and it is widely available now. এই ছবিটা দিয়ে ওটাই বোঝানোর চেষ্টা করেছি। নিচের পার্টটা দেখ, একটা এন্ডোস্কোপ গেছে, এন্ডোস্কোপ গিয়ে স্টোমাকের পস্টেরিয়র ওয়ালটা ফুটো করে প্যানক্রিয়াসের পাশে যে কালেকশন আছে ডাইরেক্টলি ড্রেন করছে। তারপর যদি পেশেন্টের প্যানক্রিয়াসটা অলরেডি নেক্রোসড হয়ে থাকে তাহলে তো আমাকে নেক্রোস প্যানক্রিয়াসটাও টেক কেয়ার করতে হবে। তারপরে ওই একই পোর্ট দিয়ে ঢুকে নেক্রোসেক্টমিও করা যায় এন্ডোস্কোপিক্যালি, ঠিক আছে? দ্যাট ইজ আ মডার্ন থেরাপি। তোদের ওই যে দুটো ট্রিটমেন্টের সার্জিক্যাল পার্টটা বললাম, সার্জিক্যাল পার্টটার দু একটা নাম কষ্ট করে মনে রেখে লিখে দিলেই হবে, ওটা বোঝার দরকার নেই কিছু। টেক হোম মেসেজ কি এখানে? কজেস, কজগুলো ভালো করে পড়বি, এইটা একটা কোশ্চেন আসবে পরেরটা। আর এই স্লাইডটা তোরা এখান থেকে পড়তে পারছিস না, তোরা ঘরে গিয়ে ভালো করে পড়বি। সিমটম, তারপর তার কি কি ইনভেস্টিগেশন সিকোয়েন্সিয়ালি করা হয়, তার ম্যানেজ কি করা হয়, সবকিছু একটা স্লাইডের মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। আচ্ছা, বাড়ি গিয়ে এই স্লাইডটা অবশ্যই পড়বি। আর জাস্ট 10 মিনিট এই কেস সিনারিওটা পড়। আগের সিনারিও গুলো কি ছিল? মানে একটা অ্যাকিউট সেটিং এ ছিল, মানে এমার্জেন্সি রুম ছিল, ওটি টেবিল ছিল। এখানে আমার আউটডোর সেটিং এ একটা গল্প বলছি, তার মানে সিভিয়ারিটিটা কমালাম, ক্যালসিফিকেশন আছে, খুব ভালো কথা। দেখ, তোরা ডায়াগনোসিস, তোদের কাছে আমি ডায়াগনোসিস চাইছি না, আমি তোদের একটা গল্প শোনাতে চাইছি, এই রকম গল্পটা হয়। আর আমি চাইছি তোরা গল্পের এক একটা পার্টকে অ্যানালাইজ কর, ঠিক আছে? তোরা ডায়াগনোসিসে পৌঁছাবি এটা আমার কাছে মানে এক্সপেকটেশনই নয়। গল্পটা কি হচ্ছে যে দেখ, একটা পেশেন্ট 34 ইয়ার্স ওল্ড জেন্টলম্যান প্রেজেন্টেড উইথ সিভিয়ার ওয়েট লস, প্রচুর ওয়েট লস হচ্ছে। একটা পেশেন্টে যখন সিভিয়ার ওয়েট লস হয় আমরা কি কি জিনিস ভাবি? টিবি, ম্যালিগন্যান্সি আর ম্যালঅ্যাবজর্পশন প্রথমেই ভাবি না, আমরা চারটে জিনিস ফার্স্টেই ভাবি, সুগার, থাইরয়েড, টিবি, ক্যান্সার। এই চারটে জিনিস আমরা প্রথমে ভাবি। ওয়েট লস, সিভিয়ার ওয়েট লস, কম বয়স, আনএক্সপ্লেন্ড, প্রথমে আমরা সুগার, থাইরয়েড, ক্যান্সার আর হচ্ছে টিবি, এই চারটে আমার ওয়ার্কিং ডায়াগনোসিস থাকে। সুতরাং আমি এই চারদিকে এক্সপ্লোর করা শুরু করি। আচ্ছা, এবার আমি সঙ্গে সঙ্গে যোগ করতে করতে যাব। আমি সুগার এক্সপ্লোর করতে গিয়ে দেখলাম তার সুগারটা খুব বেশি আছে, ঠিক আছে? আমি সুগারের সাইডটা এক্সপ্লোর করতে গিয়ে দেখলাম সুগারটা অনেক বেশি, ফাস্টিং ব্লাড সুগার 250, HbA1c 9, ঠিক আছে? আমি এই একটা সাইডে এটা পেলাম। থাইরয়েড দিক থেকে কি পেলাম? যে থাইরয়েডটা নর্মাল আছে। আচ্ছা, আর কি দেখি? টিবি, এইচআইভি সব দেখি। ওই সাইডটা গিয়ে দেখলাম যে সেরোলজি নন রিঅ্যাক্টিভ, মানে হেপাটাইটিস বি, সি, এইচআইভি এগুলো নেগেটিভ। আচ্ছা, তাহলে আর কি বাকি রইলো এক্সপ্লোর করা? আমার বাকি রইলো টিবির অ্যাঙ্গেলটা এক্সপ্লোর করা। এক্সরেও করলাম, এক্সরে করতে গিয়ে আমি চেস্টে কিছু পেলাম না, অন্য জায়গায় কিছু পেলাম, সেখানে পরে আসছি। আর কি কি কমপ্লেন ছিল পেশেন্টটার? তার সঙ্গে কমপ্লেন ছিল পেশেন্টটার ওয়েট লস, আপার অ্যাবডোমিনাল পেন, ক্যাকেক্সিয়া, হ্যাঁ, আর হচ্ছে বডির ডিফারেন্ট জায়গায় পেন, স্কিনটা ড্রাই, হ্যাঁ, ব্যাক পেন, হিপ পেন। এই জিনিসটা কিসের পিকচার? সবটা মিলিয়ে একটা পেশেন্টের ধর ওয়েট লস হচ্ছে, তার সঙ্গে হচ্ছে এই জিনিসগুলো পাচ্ছি, বডিতে হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে, এগুলো কিসের ফিচারে পড়ে? একটা ম্যালঅ্যাবজর্পশন টাইপের ফিচার, ভিটামিন ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, এই জিনিসগুলোর একটা ফিচার পাচ্ছি, তাই তো? কারণটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না। আমি এক কথায় এখানে প্যানক্রিয়াটিস পড়াচ্ছি বলে সবাই প্যানক্রিয়াটিস অ্যান্সার হবে না, অন্য কিছু হতে পারে। আচ্ছা, এবার কি হলো, তখন আমি এক্সরেটা করলাম। এক্সরেতে দেখছি লাংস পরিষ্কার, মানে লাংসে কোনো টিবির স্টিগমা নেই, কিন্তু নিচের দিকে একটা সাদা সাদা স্পট রয়েছে, যেটা কি পরিষ্কার বুঝতে পারছি না। তখন আমি পেটের একটা সিটি স্ক্যান করলাম, তাতে দেখতে পাচ্ছি প্যানক্রিয়াসের যে প্যানক্রিয়াটিক ডাক্ট
হয়, সেখানে ধরে 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 সাদা 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 স্টোনের মানে ক্যালসিফিকেশন কিছু একটা জিনিস চেনের মতো সাজানো আছে, ঠিক আছে। ইন্ডিয়ান কনটেক্সটে ক্রনিক প্যানক্রিয়াটিসের একটা স্পেশাল টাইপ হয়, সাউথ ইন্ডিয়ার দিকে খুব কমন, এটা তার পিকচার। সেটা কি কি বৃত্তান্ত পরে আসছি। আচ্ছা, এবার আমাকে বল পেশেন্টার সুগারটা বাড়লো মানে দ্যাট ইজ নট টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, দ্যাট ইজ সামথিং এলস, দ্যাট মে বি প্যানক্রিয়াটিক ডায়াবেটিস। প্যানক্রিয়াটিক ডায়াবেটিসকে কি টাইপের বলে? টাইপ 3, আরো স্পেসিফিক্যালি বলে টাইপ 3C, ঠিক আছে। তাহলে বোঝা গেল, এই পিকচারের উপরটা বোঝা গেল। আচ্ছা, এবার আসি, এই কেসটা তো আমি পেলাম, এর ড্রাই স্কিন কেন হলো? ড্রাই স্কিন হলো কারণ হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য, জেরোস্টোমিয়া এইসব জিনিসগুলো হয়, ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে ড্রাই স্কিন হয়, ড্রাই আইজ হয়, এইগুলো হলো ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ব্যাক পেন, হিপ পেন, এইগুলো কেন হলো? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আচ্ছা, তাহলে এ আর ডি ভিটামিনের মধ্যে কমন কি? ভিটামিন এ আর ভিটামিন ডি এর মধ্যে কমন কি? বোথ অফ দেম আর ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন ডেফিসিয়েন্সির সঙ্গে পেন অ্যাবডোমেনের সম্পর্ক কি? হ্যাঁ, ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হচ্ছে। ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন কেন হচ্ছে? কেন হচ্ছে? প্যানক্রিয়াস প্রপারলি কাজ করছে না বলে, তার জন্য আমার ফ্যাটটা প্রপারলি ডাইজেশন হচ্ছে না, সেই জন্য আমার ফ্যাট সলিউবল ভিটামিনের অ্যাবজর্পশন হচ্ছে না। পরিষ্কার গল্পটা? এবার গল্পটা পরিষ্কার হলো, তাই তো? আচ্ছা, এবার আমার পেশেন্টটাকে ম্যানেজ করার ব্যাপার এলো। পেশেন্টটা বেশ ওয়েলদি পেশেন্ট, হ্যাঁ, সেই জন্য সে স্টেট অফ দ্য আর্ট ট্রিটমেন্ট নেবে। তার লিরাগ্লুটাইড দিয়ে শুরু করা হলো, পেশেন্টটার হচ্ছে সালফোনিউরিয়া দেওয়া হলো, এসইউ। যাই হোক, এটা আমার একটু ইমাজিনারি এই পার্টটা, সেই জন্য আমি এগুলো বললাম। তাতে দেখা গেল দুটো খুব ভালো মেডিসিন পাওয়া সত্ত্বেও তার সুগার কন্ট্রোল হচ্ছে না। কেন? প্যানক্রিয়াটিক মানে প্যানক্রিয়াটিক ডায়াবেটিসে ট্রিটমেন্ট টাইপ 2 ডায়াবেটিসের থেকে আলাদা। তার মানে হচ্ছে এইটা, আমার মেনস্টে অফ থেরাপি এখানে ইনসুলিন, আর কিছু যদি ওরাল এজেন্ট দেওয়া হয় তার মধ্যে মেটফর্মিন কাজ করে, বাকিদের দেওয়া যায় না। মানে গল্পটা ঠিক এরকমও নয়, গল্পটা আরেকটু র্যামিফিকেশন আছে। লিরাগ্লুটাইডের শুরু করার আগে প্রত্যেককে প্যানক্রিয়াটিসের হিস্ট্রি নিতে হয়, আর পেশেন্ট শুড বি কাউন্সেলড ফর প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। লিরাগ্লুটাইড কাউকে দেওয়া হলে, দ্যাট ইজ এ ভেরি গুড ড্রাগ, very beautiful drug in treatment of type 2 diabetes mellitus, but you have to keep your eyes open for pancreatitis. Second is sulfonylurea, এটা আমি পারপাসফুলি ঢুকিয়েছি, that is contraindicated in pancreatitis because it increases risk of pancreatic CA, ঠিক আছে, in background of pancreatitis, এই জন্য আমি এসইউ কে ঢুকিয়েছি। চল, হ্যাঁ, সো দ্য থিং ইজ ক্রনিক প্যানক্রিয়াটিস, তাই তো? তো বোঝাই গেছে। আরে ধর, আচ্ছা, এইটা ক্রনিক প্যানক্রিয়াটিস তোদের কোশ্চেন আসবে না পরীক্ষায়, ঠিক আছে, চান্স খুব কম। জাস্ট কমপ্লিট করার জন্য 3-4টে স্লাইড ঢুকিয়েছি। মনে রাখবি যে ইটিওলজিস অফ ক্রনিক প্যানক্রিয়াটিসকে আমরা টিগারো ক্লাসিফিকেশন বলে একটা জিনিসে ভাগ করি, মানে কিছুই না, ওটা মনে রাখার জন্য একই রকম ইটিওলজি আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অটো ইমিউন, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। Autoimmune etiology is very important part in chronic pancreatitis, আর genetic part is very important in chronic pancreatitis। এই দুটোর জন্য আমি এই ক্লাস নিয়ে দেখালাম, তোদের এইটা মনে রাখার কোনো দরকার নেই। আচ্ছা, acute chronic pancreatitis কিভাবে হয়? In most of the cases it starts with acute pancreatitis. Since the pathology is not resolved, it sometimes can be converted in রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটিস। রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটিস চলতে চলতে কিছু কিছু পার্ট হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটিসে কনভার্ট হয়ে যায়। মোটামুটি যত অ্যাকিউট প্যানক্রিয়াটিসের কেস পাই তার 1/3 রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটিসে যায়। যত পেশেন্ট রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটিসে যায় তার 1/3 ক্রনিক প্যানক্রিয়াটিসে যায়, ঠিক আছে। সো হাউ মাচ ইজ দ্য পার্সেন্টেজ অফ পেশেন্টস হু turn into chronic following acute infection? More or less 10 to 15%, 1/3 এর 1/3 ওর 1/3 ক্রনিকে যাচ্ছে, দ্যাট ইজ দ্য মেন থিং।
Second thing, the image of which I have shown you, that is called tropical chronic pancreatitis, TCP. এই প্যাথোলজিটা প্রথম ভারতেই আইডেন্টিফাই হয়েছিল 60s এর টাইমে, তখন ডায়াবেটিসের জন্য কজ হিসেবে পাওয়া গেছিল। তখন তাকে বলতো এফসিপিডি, ফাইব্রো ক্যালকুলাস প্যানক্রিয়াটিক ডায়াবেটিস। দ্যাট ইজ আ ভেরি মাচ কমন এন্টিটি ইন ইন্ডিয়া। না ওসব তো দরকার নেই জানা, এর মধ্যে আর যাওয়ার দরকার নেই, নামটা শুধু শুনিয়ে রাখলাম। রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে অ্যালকোহল আবার আছে, ট্রাইগ্লিসারাইড লেভেল আবার আছে, ঠিক আছে, স্মোকিং আছে। আর নিচের পার্টটা মনে রাখবি, ইন্ডিয়াতে অ্যাকিউট প্যানক্রিয়াটিস ক্রনিকে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি কম্পেয়ার টু ওয়েস্টার্ন কান্ট্রিজ, ঠিক আছে। আর মিন এজটাও ইন্ডিয়াতে অনেক নিচে, 15 থেকে 40। ওয়েস্টার্ন কান্ট্রিজে ক্রনিক প্যানক্রিয়াটিস আফটার 40s যায়। সিমটমস, অ্যাবডোমিনাল পেন। প্যানক্রিয়াসের দু রকম কাজ, একটা এক্সোক্রিন ফাংশন আর ওয়ান ইজ এন্ডোক্রাইন ফাংশন। ক্রনিক প্যানক্রিয়াটিসে বোথ সাইড হ্যাপেন্স, ঠিক আছে। পেন, প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি, স্টিয়াটোরিয়া, ডেফিসিয়েন্সি অফ ফ্যাট সলিউবল ভিটামিনস, ডায়াবেটিস টাইপ 3C, ওয়েট লস। ইন্ডিয়াতে ওয়েট লসটা খুব প্রিভ্যালেন্ট, আমাদের দেশে স্টিয়াটোরিয়া খুব কমন নয়, আমাদের দেশে ক্রনিক প্যানক্রিয়াটিস ওয়েট লস নিয়েই আসে। আচ্ছা, ম্যানেজমেন্ট খুব সহজে বললে কি, আবার ওই পেনকিলারের মধ্যে ওপিওয়েডস মেনলি, আর তার সঙ্গে কি অ্যান্টিঅক্সিডেন্টস, প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্টেশন, ঠিক আছে, ব্যালেন্স নিউট্রিশন আর ডায়াবেটিস ম্যানেজমেন্ট। ডায়াবেটিস ম্যানেজমেন্ট টাইপ 3C এর মেন পার্ট কি, ইনসুলিন প্লাস মেটফরমিন, ওকে।